আইলিতি সালিয়েভ আছে পূর্ব তুর্কিস্তানের সহকারী বৈদেশিক জনসংযোগ পরিচালকের পদে। চীনের কমিউনিস্ট পার্টির অফিসিয়াল এক পত্রিকা পূর্ব তুর্কিস্তান ডেইলি-তে কলাম লিখে সে দাবি করছে পৃথিবীর সবচেয়ে সুখী মুসলিমদের বাস নাকি পূর্ব তুর্কিস্তানে। ট্যুরিস্টদের আমন্ত্রণও জানিয়েছে পূর্ব তুর্কিস্তানে এসে পরিস্থিতি দেখে যেতে। আসুন আমাদের এখানে, দেখুন আমাদের ঐক্য, সম্প্রীতি, ভালোবাসা ও সুখ শান্তি। এমন দেশটি কোথাও খুঁজে পাবেন না। পূর্ব তুর্কিস্তানে আসলেই পৃথিবীর সবচেয়ে সুখী মুসলিমরা থাকে কি না তা সবচাইতে ভালো বলতে পারত সেখানকার মুসলিমরাই। কিন্তু আমরা আগেই দেখেছি তাদের কণ্ঠস্বর থামিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিকদের স্বাধীনভাবে চলাফেরা করার কোনো সুযোগ নেই সেখানে। পূর্ব তুর্কিস্তানের মুসলিমরা সাক্ষাৎকার দিতে একেবারেই রাজি হয় না, ভয়ে। আর অনেক বলে কয়ে কাউকে যদি রাজি করাতে পারেনও, তবু একেবারে সব রহস্য উদ্ঘাটিত হয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। সরকারের ভয়ে আপনাকে ওরা সত্যটি বলবে না, পেটে সত্য লুকিয়ে অন্য মুখে কথা বলবে। আসলে সবারই প্রাণের ভয় আছে। জলে থেকে তো আর কুমির সাথে লড়াই চলে না। চীনের বাইরে যেসব উইঘুর সাংবাদিক কাজ করেন তাদের অবস্থা বোধ হয় সবচেয়ে বেশি খারাপ। বাইরের পৃথিবীর সামনে চীনের মুখোশ উন্মোচনের যে যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছেন তার মাসুল গুনতে হয় তাদের পরিবারের সদস্যদের। এই তো গত ফেব্রুয়ারিতে রেডিও ফ্রি এশিয়ার 4 সাংবাদিকের ঘনিষ্ঠ আত্মীয়দের পাঠানো হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পে। ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, আত্মীয়দের বন্দী করে উইঘুর সাংবাদিকদের এক কড়া হুমকি দিচ্ছে চীন সরকার। আমাদের বিরুদ্ধে লেখালেখি থামাও, নইলে। উইঘুরদের উপর অত্যাচারের কারণে যারাই চীনের সমালোচনা করতে চেয়েছে তাদেরই টুটি চেপে ধরার ব্যবস্থা করেছে চীন সরকার। চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুইং জোর গলায় আপত্তি জানিয়ে বলে, উইঘুরদের কারণে চীন সরকারের যে সমালোচনা পৃথিবী করছে তা একেবারেই অন্যায্য, অগ্রহণযোগ্য। এ ধরনের সমালোচনা চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে আইলিতি সালিয়েভ বড় গলায় ট্যুরিস্টদের আমন্ত্রণ জানালো পূর্ব তুর্কিস্তানের ঐক্য, সম্প্রীতি, মানবাধিকার নিজ চোখে দেখার জন্য। চীন সরকারের অন্যান্য কর্তৃপক্ষের তরফ থেকেও বারবার আহ্বান জানানো হয়েছে চীনে এসে প্রকৃত অবস্থা দেখে যাবার। কনসেন্ট্রেশন ক্যাম্পের কথাও জোর গলায় অস্বীকার করেছিল চীন। বলেছিল এগুলো রি-এডুকেশন সেন্টার, যার অধিবাসীরা স্বেচ্ছায় খুব আনন্দের সাথে পড়াশোনা করে, কারিগরি প্রশিক্ষণ নেয়। যারা চীনের নামে মিথ্যে অপবাদ ছড়াচ্ছে তাদের আসলে রাজনৈতিক উদ্দেশ্য আছে। সাংবাদিকদের জন্য চীনের দরজা সবসময় খোলা। যে কোনো সময় যে কেউ চাইলে পূর্ব তুর্কিস্তানে এসে ঘুরে যেতে পারে আসল অবস্থাটা কি। চীনের আহ্বান শুনে সিএনএন ডাক দিল তাদের বিশেষ প্রতিনিধি ম্যাট রিভার্সকে। জন স্যাডওয়ার্থের ডাক পড়ল বিবিসিতে। ওয়াল স্ট্রিট জার্নাল ডাকল জশ চিনকে। আর ওইদিকে বেইজিংয়ের প্লেনে উঠল স্কাই নিউজের এশিয়া প্রতিনিধি টম চেশার। পূর্ব তুর্কিস্তানে বিচিত্র অভিজ্ঞতা হলো ওদের। সাংবাদিকরা ল্যান্ড করার আগেই বিশেষ ওয়েলকাম পার্টি নিয়ে এয়ারপোর্টে অপেক্ষা করছিল চীনা পুলিশ আর সরকারি লোক। সাংবাদিকরা যে কদিন পূর্ব তুর্কিস্তানে থাকলো সে কদিন একেবারে আঠার মতো পিছে লেগে থাকলো ওরা। বাস, ট্রেন, রাস্তা, রেস্টুরেন্টে, এমনকি হোটেলে পর্যন্ত। স্নিকার্স, জিন্স, মাস্ক পরা টিকটিকিরা কখনো মোবাইল টেপে, কখনো পত্রিকা পড়ে, কখনো চুমুক দেয় কোল্ড কফি বা জুসে। কিন্তু কোনো অবস্থায় সাংবাদিকদের 20 ফিটের বেশি দূরে যায় না। সাংবাদিকরা পথচারী বা সাধারণ মানুষ যাদের সাথেই কথা বলুক না কেন, সাদা পোশাকের এই টিকটিকিগুলো পরে ঠিকই জিজ্ঞাসাবাদ করে ওদের। কি কি প্রশ্ন করেছে একে একে সব জেনে নেয়। সব পরিচয় গোপন করার কোনো চেষ্টাই করে না ওরা, যেন সাংবাদিকদের বোঝাতে চেয়েছে, দেখো তোমাদের ওপর নজরদারি করা হচ্ছে, কাজেই উল্টাপাল্টা কিছু করে বসো না। হোটেলে পাশের রুমে ঘর ভাড়া নিয়েছে চাইনিজ গোয়েন্দারা। গভীর রাতে সিএনএনের সাংবাদিক ম্যাট রিভার্সের ঘরে হাজির হয়েছে ইউনিফর্ম পরা পুলিশ।
ঘুম থেকে ডেকে তুলে দেখতে চেয়েছে পাসপোর্ট। 6 দিন পূর্ব তুর্কিস্তানে ছিল সে। এর মাঝে 50 বারেরও বেশি ম্যাটের আইডি চেক করেছে পুলিশ। যখনই কোনো হোটেল বুক করেছে ম্যাট, যখনই কোনো ট্রেনের টিকিট কেটেছে, আগে থেকেই জেনে গেছে ওরা। স্টেশনে নেমে ম্যাট দেখেছে পুলিশ অপেক্ষা করছে তার জন্য। সুন্দরী চাইনিজ সরকারি অফিসার ওকে বোঝানোর চেষ্টা করেছে, আপনি একা একই ঘোরাঘুরি করছেন, এর চাইতে বরং আমরা আপনার সঙ্গে আসি, আপনার ভালো লাগবে, নিরাপত্তা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। রাস্তায় বের হলেই 4-5টা গাড়ি ওদের অনুসরণ করে গেছে ছায়ার মতো। পিছু ছাড়েনি 1 সেকেন্ডের জন্য। ভিডিও করতে, ছবি তুলতে বাধা দিয়ে গেছে সবসময়। ভিডিও বা ছবি তোলার জন্য ক্যামেরা বের করতে না করতেই বারবার হাজির হয়েছে পুলিশ। কড়া গলায় হুমকি দিয়েছে, ভিডিও বা ছবি তুললে খবর হয়ে যাবে। ছবি ডিলিট করিয়েছে জোর করে। একটা উটের ছবি তুলেছিল নিউ ইয়র্ক টাইমসের এক সাংবাদিক। এই উটের ছবিটা মুছতেও বাধ্য করেছে পুলিশ। গুগল ম্যাপে যেসব জায়গায় রিএডুকেশন ক্যাম্পের ছবি দেখিয়েছিল সাংবাদিকরা, তার ধারে কাছেও ঘেঁষতে দেওয়া হয়নি ওদের। যখনই ওরা কোনো রিএডুকেশন ক্যাম্পের বা সেন্টারের উদ্দেশ্যে বের হয়েছে, হুটহাট করে রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। রাস্তা আটকে দাঁড়িয়ে গেছে সোয়াটের গাড়ি, বলেছে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তা বন্ধ, আপনারা আর এগুতে পারবেন না, গাড়ি ঘুরিয়ে নিন। গাড়ি ঘোরাতে ঘোরাতে সাংবাদিকরা দেখেছে আশেপাশে কোথাও অ্যাক্সিডেন্টের সামান্যতম কোনো চিহ্ন নেই। অন্য পথে কিছু দূর এগোনোর পরে আবারও পড়তে হয়েছে পুলিশের রোড ব্লকের মুখে। সামনে মিলিটারি ট্রেনিং চলছে, কাজেই এই রুট বন্ধ, আপনারা গাড়ি ঘুরিয়ে নিন। যন্ত্রের মতো কৈফিয়ত আউড়ে গেছে ট্রাফিক পুলিশ। আরেকটা রুট ধরে কিছুটা এগোনোর পর আবার দেখা গেছে পুলিশের। রোড ব্লকের কারণ হিসেবে ওরা বলছে ইলেকট্রনিক দুর্ঘটনার কথা। এই রাস্তা নিরাপদ নয়, আপনারা আমাদের অতিথি, কিভাবে আপনাদের যেতে দিতে পারি এই রাস্তা দিয়ে বলুন। কোনো রোড ব্লকের কারণ হিসেবে পুলিশ এও বলেছে গরমের চোটে রাস্তার পিচ গলে গেছে, তাই রাস্তায় গাড়ি চালানো নিরাপদ নয়, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মজার একটা ঘটনা ঘটে স্কাই নিউজের সাংবাদিক টম চেশারের সাথে। একবার রোড ব্লকের কারণ হিসেবে তাকে বলা হয়েছে রাস্তায় জরুরি সংস্কার কাজ চলছে। মাটি খোঁড়ার একটা ক্যাটারপিলার পুরো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে, সামনে আগানোর উপায় নেই। একই সাথে কৌতূহলী এবং চরম বিরক্ত হয়ে ক্যাটারপিলারের ড্রাইভারের সাথে কথা বলার জন্য আগায় টম। ওকে দেখেই ক্যাটারপিলার থেকে লাফ মেরে হাওয়া হয়ে যায় ড্রাইভার। বিস্মিত টম আবিষ্কার করে একেবারে ভালো রাস্তায় আবার ঘোরাঘুরি করছিল ড্রাইভার লোকটা। সাংবাদিকদের এভাবে হেনস্থা করা, কাজ করতে না দেয়া, হুমকি ধামকি, ভয় ভীতি দেখানোর ব্যাপারে অভিযোগ করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বরাবরের মতোই অস্বীকার করা হয় সব কিছু। বাজাতে থাকে সেই একই রেকর্ড। সাংবাদিকতা করার জন্য পূর্ব তুর্কিস্তান একদম উপযুক্ত একটা জায়গা। জন স্যাডওয়ার্থের ভাগ্য তুলনামূলক কিছুটা ভালো। চীন কর্তৃপক্ষ তাকে সুযোগ করে দিল একটা রিএডুকেশন ক্যাম্পে ভিতরে ঘুরে দেখার, তবে অবশ্যই চীনা কর্মকর্তাদের উপস্থিতিতে। ঘুরে ঘুরে দেখল জন, সব কিছু ঠিক যেমন দেখা গিয়েছিল গুগল আর্থে, ঠিক তেমনই। উঁচু উঁচু ওয়াচ টাওয়ার, কাঁটাতারের বেড়া, সিসি ক্যামেরা, ভারী অস্ত্রধারী গার্ড, নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁকফোকর নেই। রিএডুকেশন ক্যাম্পের ভেতরে ঢুকতেই হাই ভলিউমের গান স্বাগত জানালো ওদের। একটা হলরুমে জিন্স, টি শার্ট আর স্নিকার্স পরে দল বেঁধে নাচছে উইঘুর যুবক যুবতীরা। কড়া চোখে ওদের দিকে তাকিয়ে আছে সাদা পোশাকের চীনা পুলিশ। মুখে ঝুলে রয়েছে এক টুকরো মেঘে হাসি। ঠিক একই রকম দৃশ্য দেখা গিয়েছিল রিএডুকেশন সেন্টার নিয়ে চীনের সরকারি টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওতে। উইঘুররা মনের আনন্দে চীনা ভাষা শিখছে, নারী পুরুষ একসাথে মিলে নাচ গান করছে আর ধন্যবাদ দিচ্ছে কমিউনিস্ট সরকারকে। এক যুবককে জন জিজ্ঞাসা করল, আপনি কি এখানে স্বেচ্ছায় এসেছেন? হ্যাঁ, নিজের ইচ্ছাতে এসেছি। আমার চিন্তাভাবনা একটু অন্যরকম হয়ে গিয়েছিল। উগ্রবাদ আমাকে প্রভাবিত করেছিল,
তাই নিজের চিন্তাভাবনা বদলাতে এখানে এসেছি। ডান চোখের আশপাশে পুরোটা জুড়ে কালছিটে নিয়ে মুখস্থ উত্তর বলে গেল উইঘর যুবক। জনকে এরপর নিয়ে যাওয়া হলো স্পোর্টস কম্পাউন্ডে, যেখানে উইঘর যুবকেরা বাস্কেটবল খেলছে, নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছে। ছায়ার মতো জনের পাশে লেগে রইল পুলিশ। 1 সেকেন্ডের জন্য আলাদা হলো না তারা। প্রত্যেকে ইন্টারভিউ নেওয়ার সময় পাশে দাঁড়িয়ে রইল। 1 সেকেন্ডের একটি ভিডিও পর্যন্ত স্বাধীনভাবে করতে দিল না। এর আগে অজানা উৎস থেকে একটা ড্রোন ফুটেজ ছাড়া হয় ইউটিউবে। বলা হয় এটাই চীনের রিএডুকেশন ক্যাম্পের ভেতরের চিত্র। বিবিসি সাংবাদিককে আমন্ত্রণ জানিয়ে রিএডুকেশন ক্যাম্পের ভেতরে যে দৃশ্য চীন দেখালো তার সাথে কোনো মিল নেই এই ভিডিওর। পুরো অন্য জিনিস দেখাচ্ছে এটা। ভিডিওতে দেখা গেল একটা বিশাল কম্পাউন্ডে কালো ইউনিফর্ম পরা অসংখ্য পুলিশ সারি বেঁধে দাঁড়িয়ে আছে। তাদের মাঝে বসে আছে কিছু লোক, সবার মাথা কামানো, চোখ বাঁধা, হাত হ্যান্ডকাপে মুড়ে পেছনে বাঁধা। কিছুক্ষণ পর এসব মাথা কামানো, চোখ বাঁধা লোকদের দুপাশ থেকে ধরে ফ্রেমের বাইরে নিয়ে গেল পুলিশ। তখন বোঝা গেল ওদের পাও শেকল দিয়ে বাঁধা। এক টেলিভিশন লাইভে এই ভিডিও দেখিয়ে যুক্তরাজ্যের চীনা রাষ্ট্রদূতকে প্রশ্ন করেছিল এক সাংবাদিক। চীনা রাষ্ট্রদূত ইনিয়ে বিনিয়ে চেষ্টা করলেও সরাসরি বলতে পারেনি ভিডিওটা বানানো বা মিথ্যা। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটস ইন্টারন্যাশনাল সাইবার পলিসি সেন্টার এর গবেষক নাথান রাসারোর মতেও এই ভিডিও জেনুইন। দ্য গ্রেট ইউএস চায়না টেক ওয়ার অ্যান্ড লুজিং সাউথ কোরিয়া বইয়ের লেখক, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ গ্যারডন চ্যাং এই ভিডিওকে জেনুইন বলেছেন। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে গ্যারডন চ্যাং বলেছেন, খুব সম্ভবত এই শেকলে বাঁধা উইঘররা শ্রমদাস। চীনা সরকার এদেরকে দিয়ে জোরপূর্বক বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করিয়ে নেয়। তবে গ্যারডন চ্যাংয়ের সাথে ভিন্নমত পোষণ করেছেন ডক্টর ইরকিন সিদিক। ডক্টর সিদিক একজন অপটিক্যাল ইঞ্জিনিয়ার এবং উইঘর প্রজেক্টস ফাউন্ডেশন নামক অ্যাক্টিভিস্ট সংস্থার প্রেসিডেন্ট। ভদ্রলোক এই ভিডিওকে জেনুইন বলেছেন, কিন্তু তিনি বলছেন এই উইঘরেরা শ্রমদাস নয়। চীনা কমিউনিস্ট সরকার উইঘর শ্রমদাসদের অনেক ভিডিও লিক হতে দিয়েছে, কিন্তু এই ভিডিওর কার্যক্রম ছিল খুবই গোপন। সরকারের ভেতরের কারো মাধ্যমে এই টপ সিক্রেট অপারেশনের ভিডিও লিক হয়েছে। বিটার উইন্টার রিপোর্ট করেছে কমপক্ষে 5 লাখ উইঘরকে অত্যন্ত গোপনে হান অধ্যুষিত প্রদেশগুলোতে স্থানান্তর করা হয়েছে। আমি সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে জেনেছি এই 5 লাখ উইঘরদের অনেক বড় একটা অংশকে চীন সরকার ব্যবহার করছে অর্গান হারভেস্টিং কিংবা বায়োলজিক্যাল উইপন জীবাণু অস্ত্র বানানোর গবেষণায়। বিবিসির জন স্যাডওয়ার্থের মতো একটা সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা হলো স্কাই নিউজের টম চেসারের। বেচারার ভাগ্য খুব খারাপ। যেখানে যেতে চেয়েছে সেখানেই পুলিশ তার পথ আটকেছে। পায়ে হেঁটে যাবার চেষ্টা করলে পথ রোধ করে দাঁড়িয়েছে সাদা পোশাকের কঠিন চেহারার যুবকেরা, বাধ্য করেছে ছবি ভিডিও ডিলিট করতে। আকসুতে গেল, কেবল একটা দরজায় নক করেছে, অমনি এসে হাজির হলো আর্ম পুলিশ। এসকর্ট করে বাংলা ভাষায় বললে ঘাট ধরে এলাকার বাইরে নিয়ে গেল। অবশ্য একটা দুর্লভ উদারতাও দেখালো। বলল, তুমি যদি এভাবে ভিডিও করা বন্ধ করো তাহলে আমরা তোমাকে রিএডুকেশন সেন্টার থেকে পাশ করে বেরিয়ে আসা একজন উইঘরের কাছে নিয়ে যাব। উইঘর লোকটা নিজের নাম বলল আইনি ইয়াসিন। চীনা পুলিশ আর টমের সাথে তরমুজ খেতে খেতে কথা বলল ইয়াসিন। গ্রাম প্রশাসনের অফিসার আমাকে বলল, ট্রেনিং করবে নাকি ইয়াসিন? আমি রাজি হলাম। ট্রেনিংয়ে নেওয়ার পর আমার চীনা ভাষার উপর দক্ষতা বেড়েছে। আইন কানুন সম্পর্কে আগের চাইতে অনেক বেশি জানি আমি। ট্রেনিং একেবারে ফ্রি, সেখানকার সব কিছুই আসলে ফ্রি ছিল। পার্টি এবং সরকারকে আন্তরিক ধন্যবাদ। তরমুজে বড়সড় একটা কামড় বসিয়ে জিজ্ঞাসা করল টম, ট্রেনিং সেন্টার কি কারাগারের মতো ছিল? প্রতিবাদ জানালো ইয়াসিন, আরে না, কারাগার হতে যাবে কেন? ট্রেনিং সেন্টার অনেকটাই ইউনিভার্সিটির মতো ছিল। আমরা খুব মজা করে পড়তাম সেখানে।
যখন ইচ্ছে বাড়ি চলে আসতে পারতাম। প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করল টম, যেভাবে বিশ্বাস করেছে রাস্তা বন্ধ করে দেওয়ার পরে পুলিশের ব্যাখ্যা, ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ইলেকট্রিক ফল্ট, রোদে পিচ গলে যাওয়া আর রাস্তা মেরামতের অজুহাত। চীনা কর্মকর্তাদের উপস্থিতিতে বেশ কয়েকজন সাক্ষাৎকার নিয়েছিল বিবিসির জন স্যাডওয়ার্থ। তবে ভাগ্যক্রমে আলী নামে এক উইঘুর যুবকের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পায় কোনো কর্মকর্তার উপস্থিতি ছাড়াই। আলীকে রিএডুকেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল কারণ তার ফোনে হিজাব পরা এক মেয়ের, আলীর আত্মীয়, ছবি খুঁজে পায় পুলিশ। আলী জনকে শুনিয়েছে বুক ভাঙা এক গল্প। ক্যাম্পের মাঠে বন্দীদেরকে ব্যায়াম করতে বাধ্য করা হতো। এরকম এক ব্যায়াম চলাকালীন উচ্চপদস্থ এক কর্মকর্তার গাড়ি এসে হর্ন বাজায় মেইন গেটে। খুব অল্প সময়ের জন্য দরজা খোলা হলো অফিসারের গাড়ি ভেতরে প্রবেশ করতে দেওয়ার জন্য। এরই ফাঁকে এক উইঘুর শিশু ঢুকে পড়ে ক্যাম্প কম্পাউন্ডে। তার মা আমাদের সাথে মাঠে দৌড়াচ্ছিল। মাকে দেখতে পেয়ে মা মা চিৎকার করতে করতে ছুটে আসে সে। ছেলের ডাক শুনে চমকে ওঠে মা, দুহাত বাড়িয়ে ছেলের দিকে দৌড় দেয় সেও। পিচ্চি বাবুটা ঝাঁপিয়ে পড়ে তার মায়ের কোলে। অঝরে কাঁদতে থাকে দুজনে। নিমিষেই মা ছেলের কাছে পৌঁছে যায় পুলিশ। চুলের গোছা ধরে টান দিয়ে ছেলের কাছ থেকে আলাদা করা হয় মাকে। ছেলেকে টেনে হিঁচড়ে নিয়ে ছুড়ে দেওয়া হয় বাইরে। চিৎকার করে কাঁদছিল মা ছেলে দুজনেই। অমানবিক দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলল আলী নিজেও। টপ টপ করে অশ্রু ঝরছিল তার গাল থেকে। আসলে সত্য কোনটা? আর্ম পুলিশের উপস্থিতিতে স্কাই নিউজের সাংবাদিককে দেওয়া রিএডুকেশন ক্যাম্পের সাবেক শিক্ষার্থী সাক্ষাৎকার, নাকি কর্তৃপক্ষের অনুপস্থিতিতে বিবিসির জন স্যাডওয়ার্থকে দেওয়া আলীর সাক্ষাৎকার? চীন সরকার দাবি করেছিল হান, উইঘুর, কাজাক সকল গোষ্ঠীর মানুষ সুখে শান্তিতে ঐক্যবদ্ধভাবে বসবাস করছে পূর্ব তুর্কিস্তানে। এটা কি সত্য? যদি সত্যই হয়ে থাকে তাহলে কেন উইঘুরদের সাথে সাংবাদিকদের স্বাধীনভাবে কথা বলার কোনো সুযোগ দিতে চাচ্ছে না চীন সরকার? কেন রাস্তা বন্ধের নাটক করছে বারবার? কেন সাংবাদিকদের পেছনে টিকটিকি লাগিয়ে রাখা হয়েছে দিন রাত 24 ঘন্টা? সাংবাদিকদের এত কিসের ভয়? কি লুকাতে চায় ওরা? চীন সরকারের দাবি অনুযায়ী এগুলো যদি শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে এত কড়া নিরাপত্তা ব্যবস্থা কেন? কেন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করতে পারে না পরিবার বা মিডিয়া? পুরো পূর্ব তুর্কিস্তান জুড়ে কোটি কোটি ডলার খরচ করে হাইটেক টেকনোলজি দিয়ে কেন নজরদারি করা হচ্ছে উইঘুর, কাজাক মুসলিমদের উপর? কেন মাপা হচ্ছে ওদের প্রত্যেক নড়াচড়া? এত পুলিশ, মিলিটারি, প্যারামিলিটারি কেন মোতায়েন করা হয়েছে পূর্ব তুর্কিস্তানে? কেন উইঘুর, কাজাক মুসলিমদের ডিএনএ স্যাম্পল নেওয়া হচ্ছে? কেন মুসলিমদের বায়োমেট্রিক ডাটাবেস তৈরি করা হয়েছে? দুইয়ে দুইয়ে 4 হচ্ছে না, মিলছে না হিসেব। কিছু একটা তো অবশ্যই হচ্ছে চীনে। উইঘুর, কাজাকদের অত্যাচার, নির্যাতন করছে চীনারা। কিন্তু সেই অত্যাচারের মাত্রাটা কেমন, কতটা ভয়াবহ? পাহাড়ের পাশে চূড়ার কাছাকাছি উঠে এসেছে সূর্য। হোটেলের লবিতে বসে আছে স্টিভ চাও, আল জাজিরার সাংবাদিক। জানলা দিয়ে দেখা গেল জেগে উঠছে জঙ্গল ডাক। বেতে নোঙর ফেলেছে একটা যুদ্ধজাহাজ। আরও সামনে দেখা যাচ্ছে বিশাল একটা লাইনারের পেছন দিকটা। একজন ওয়েটারকে সামনে পেয়ে হাতছানি দিয়ে ডেকে কফি অর্ডার দিয়েছিল স্টিভ। সে কফি ঠান্ডা হয়ে গেছে অনেক আগেই, স্পর্শও করেনি। ব্ল্যাক সির নীলাভ সবুজ পানির দিকে তাকিয়ে কি যেন ভাবছে ও মনোযোগ দিয়ে। এই দুনিয়ায় যেন আর নেই। কেউ দেখলে বলতেই পারবে না ভেতরে ভেতরে আসলে কৌতূহল আর উত্তেজনায় ফেটে পড়ছে ও। একজন গুপ্তচরের জন্য অপেক্ষা করে আছে স্টিভ। চীনা গুপ্তচর।
কয়লা খনির জন্য নামকরা শহর জঙ্গুলডাকে দেখা করতে চাওয়া একজন চীনা গুপ্তচরের জন্য অস্বাভাবিক, কিন্তু ব্ল্যাক সি ঘেঁষা তুরস্কের এই শহর ছাড়া অন্য কোথাও যেতে চাচ্ছিল না চাইনিজ স্পাই ইউসুফ আমাত। প্রথমে এই প্রস্তাব শুনে কিছুটা বিস্মিত হয়েছিল স্টিভ, কিন্তু কি ভেবে যেন পরে রাজি হয়ে যায় ও। হোটেলের লবিতে কখন ইউসুফ আমাত পা দিল আর কখন এগিয়ে গেল ওর দিকে তার কিছুই টের পেল না স্টিভ। উল্লেখযোগ্য কোনো বিশেষত্ব নেই ইউসুফ আমাতের চেহারায়, দেখতে আর 10 জন উইঘুরের মতোই, আলাদা করার কোনো উপায় নেই। মাথায় উলের টুপি আর হুডি সোয়েটার গায়ে দিয়ে এসেছে সে, ফোলা ফোলা দুটো চোখ, চোখের কোণায় শুকনো জলের দাগ। কেউ দেখলে স্বপ্নেও ভাবতে পারবে না এই ছেলেটা তার নিজের মা, বোন, ভগ্নিপতি সহ 10 জনেরও বেশি আপনজনকে চীনা সরকারের হাতে তুলে দিয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানোর জন্য। নি হাও, হ্যালো, মান্ডারিন চাইনিজে স্টিভের উদ্দেশ্যে বলল ইউসুফ আমাত। শান্ত নরম কণ্ঠস্বর আমাদের, মুখে যদিও হালকা একটু হাসির আভাস দেখা দিল, কিন্তু চোখ দুটো তাতে সাড়া দিল না। গভীর এক অপরাধ বোধ ঝুলে থাকলো দু চোখে। দুঃখিত, আসতে একটু দেরি হয়ে গেল। গ্যাস স্টেশনের কাছে এসে বেশ কয়েকটা বাস পাল্টে আসতে হয়েছে আমার। উঠে দাঁড়িয়ে হাত মেলালো স্টিভ। নি হাও, কেমন আছেন? শুকনো মুখে জবাব দিল ইউসুফ। তারপর শান্ত গলায় প্রথমে থেমে থেমে তারপর এক নাগাড়ে কথা বলতে শুরু করলো। শুরু হলো চরাচর ডুবে যাওয়া বিষণ্ণতা মাখা এক কাহিনী। আমার কাজ হলো চীনা সরকারকে তথ্য দেওয়া। উইঘুরদের জীবনের সব খুঁটিনাটি তথ্য আমি সরকারকে সরবরাহ করি। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত উইঘুররা কি করে তার সব খবরই আমার হাত ঘুরে পৌঁছে যায় চীনা সরকারের হাতে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এমনকি নিজের পরিবারের বিরুদ্ধেও স্পাইং করতে হয়েছে আমার। কনসেন্ট্রেশন ক্যাম্পে কিছুদিন ক্লিনার হিসাবে কাজ করেছিলাম। যা দেখেছি তা বিশ্বাস করার মতো না। বন্দীদের চরমভাবে পেটাতো ওরা। এভাবে কোনো মানুষ অন্য মানুষকে তো দূরে থাক, পশুকেও পেটাতে পারে না। ইলেকট্রিক কর্ড দিয়ে পেটানো হতো বন্দীদের। ভয়ঙ্করভাবে কাঁপতো ওরা, যেন মহাপ্রলয় আঘাত এনেছে। দুলে উঠেছে পাহাড় পর্বত, আকাশ, সমুদ্র। বিশেষ করে আমার বয়সী তরুণী যুবতীরা। অমানসিক, অপার্থিব আওয়াজ বের হতো ওদের গলা দিয়ে। শুনলেই গা ছমছম করত, কলজে পর্যন্ত শুকিয়ে যেত ভয়ে। আর ছিল রক্ত, ছোপ ছোপ জমাট বাঁধা রক্ত, কালচে রক্ত, টকটকে লাল রক্ত, শুকনো রক্ত, তাজা রক্ত। দেয়ালে, মেঝেতে, টর্চার চেয়ারে, সবখানে। প্রাণপণে ভরে থাকার চেষ্টা করি, কিন্তু জলজ্যান্ত ক্ষতচিহ্নের মতো স্মৃতিগুলো জ্বলতে থাকে মনের ভেতর সবসময়। 2012 সাল থেকে সরকারের হয়ে গুপ্তবৃত্তি চর্চা করছি আমি। এক বছরে আমার দায়িত্ব ছিল আফগানিস্তান, পাকিস্তান এবং তুরস্কে বসবাস করা উইঘুরদের কমিউনিটিতে অনুপ্রবেশ করে গোয়েন্দাগিরি করা। পুরো পৃথিবী জুড়ে এসপিওনাজ এজেন্টের জাল বিছিয়ে রেখেছে চীনা সরকার। সব তথ্য ওদের চাই। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, উইঘুরদের নাগাল ওদের চাই। দেখুন, আমি এসেছি কারামে থেকে, খুব ছোট্ট একটা শহর কারামে। আমার শহরের অসংখ্য স্পাইয়ের মধ্যে আমি একজন। পূর্ব তুর্কিস্তান জুড়ে আমার শহরের সমান আয়তনের শহর আছে ডজন। প্রত্যেকটা শহরে স্পাই গিজ করছে। চীনের বড় শহরগুলো বা বিশ্বের অন্যান্য দেশের বড় শহরগুলো কথা বাদই দিলাম। এসপিওনাজের আন্তর্জাতিক ফ্রন্টে দিন দিন দুঃসাহসী হয়ে উঠছে চীন। বিদেশের মাটিতে বসে সে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ধুলো দিয়ে সমান অপহরণ করে যাচ্ছে উইঘুরদের। হতভাগ্য উইঘুরদের পরিণতি কি হয় তা আর নাইবা বললাম। এই বর্বরতায় একটা ভূমিকা অভিনয় করে যাচ্ছি। এটা ভাবলেই নিজের প্রতি একদোলা ঘৃণা উতলে ওঠে। প্রথম যেদিন স্পাই করেছিলাম সেদিন বুকের মাঝে কি যে অসহ্য কষ্ট জমা হয়েছিল বলে বোঝাতে পারবো না। যেন আমার বুকের মধ্যে কেউ জ্বলন্ত পেরেক গেঁথে দিয়েছিল। গুপ্তচর বৃত্তির এই নোংরা খেলায় আমার অভিষেক হয়েছিল কিভাবে জানেন? আমার বোনের স্বামী, আমার 3 ভাগ্নে ভাগ্নি
আর বোনের শাশুড়িকে ধরিয়ে দিয়ে। ধীর স্থির ও শান্তভাবে আমাদের কথা শুনছিল স্টিভ। এ পর্যায়ে এসে স্টিভ ওই প্রশ্নটাই করল যেটা এতক্ষণ ধরে আপনার মাথায় ঘুরছে। নিজের স্বজাতি স্বজনদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তিতে রাজি কেন হলেন? কেন বেছে নিলেন এই পথ? কিছুক্ষণ চুপ করে থাকলো আমাদ, তারপর শান্ত কণ্ঠে উত্তর দিল সেই প্রাগৈতিহাসিক জবাব, বেঁচে থাকার জন্য। আমি নিজেই বছর দেড়েক পুলিশের হাতে বন্দী ছিলাম। ওরা আমাকে প্রস্তাব দিল, আমাদের হয়ে চরগিরি কর, তোকে ছেড়ে দেব, চাকরি দেব, যদি রাজি না হোস তাহলে সোজা তোর মাকে ধরে নিয়ে আসবে এখানে। মাকে ধরে আনার কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। ওদের এক একটার চেহারা জাত খুনের মতো, চোখ কখনো হাসে না। অযথা হুমকি দেবার লোক এরা নয়। যা বলছে সেটা করবেই। নিজের মধ্যে টানাপোড়েন শুরু হলো। যখন থেকে বড় হয়েছি বুঝতে শিখেছি, সবসময় নিজেকে মনে করিয়ে দিয়েছি মাকে আগলে রাখতে হবে তোমার, তাকে দেখে শুনে রাখতে হবে। কিন্তু এদিকে আবার নিজের ঘরের লোক, নিজের জ্ঞাতি ভাইদের বিরুদ্ধে স্পাইং করা। দ্বিধাদ্বন্দ্বের প্রহর শেষে শেষমেশ রাজি হয়ে গেলাম ওদের প্রস্তাবে। মাকে আমার অবশ্যই রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। কিন্তু পারলাম কই। একদিন ওরা আমাকে বলল, চল তোর মায়ের সাথে দেখা করে আসি। যা বোঝার আমি বুঝে নিলাম। মাথায় আকাশ ভেঙে পড়ল। দুনিয়ার সবচেয়ে মধুরতম সম্পর্কের মধ্যে একটি হলো ভাই বোনদের সম্পর্ক। ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, খুনসুটি, মান অভিমান, আড়ি দেওয়া, ঝগড়া, মারামারি সব মিলে কমপ্লিট একটা প্যাকেজ। যার একটা বোন আছে, দুনিয়ার অর্ধেক সুখের মালিক যেন সে। নানা ভূমিকায় অভিনয় করে চলে বোন, কখনো মায়ের ভূমিকায়, কখনো বন্ধু, কখনো বোন। যে কথাগুলো বাবা মাকে বলার সাহস হয় না, সে কথাগুলো নির্দ্বিধায় বলা যায় বোনের কাছে। বয়স বাড়লে বাবা মায়ের সাথে অদৃশ্য এক দূরত্ব তৈরি হয়। সেই দূরত্বের মাঝে সেতু হিসাবে কাজ করে বোন। অবলীলায় বোনের কাছে এমন সব আবদার করে ফেলা যায় যেগুলোর একটাও বাবা মাকে বললে হয়তো পিঠের ছাল উঠে যেত। উইঘুর ভাই বোনদের সম্পর্ক অন্য মাত্রার। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উইঘুরদের বাচ্চা কাচ্চার সংখ্যা অনেক। বাবা মা হয়তো বড় 2-1 ছেলে মেয়েকে একটু মনোযোগ দিয়ে মানুষ করলো, পরের ছেলেমেয়েগুলোর জন্য আর তেমন খোঁজ খবর নিতে হয় না। বড় ছেলেমেয়েগুলোই তাদের ছোট ভাই বোনদের কোলে পিঠি করে মানুষ করে। এক একজন বড় ভাই যেন আরেকজন স্নেহশীল বাবা, আর এক একজন বড় বোন যেন আরেকজন মমতাময়ী মা। আমাদের এই ইউসুফ আমাদ মমতাময়ী বোনের বিরুদ্ধে স্পাইং করেছে দুলা ভাই আর ভাগ্নে ভাগ্নিদের বিরুদ্ধে। সে জানতো তার দেওয়া তথ্য ওদেরকে ক্যাম্পে পাঠাবে, তারপরেও ইউসুফ আমাদকে এই জঘন্য কাজটা করতে হয়েছে। পাঠক, চিন্তা করুন কতটা ঝড় বয়েছে আমাদের মনে, বুকে কতটা পাথর বেঁধে কষ্ট লুকিয়ে দিন পার করতে হয়েছে তার। পাঠক, আপনি একবার ইউসুফ আমাদের জায়গায় নিজেকে কল্পনা করুন। টকবকে এক যুবক আপনি, মা, বোন, ভাগ্নে ভাগ্নির প্রতি এক সিন্ধু ভালোবাসা আপনার বুকে। নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন ওদের। আপনার সামনে চীন দুটো পথ খোলা রেখেছে। নিজের বোন, ভাগ্নের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করো। আপনি জানেন আপনার দেয়া তথ্য ওদেরকে ক্যাম্পে নিয়ে যাবে। 2, তোমার বৃদ্ধা মাকে ধরে নিয়ে যাওয়া হবে কনসেন্ট্রেশন ক্যাম্পে। তৃতীয় আর কোনো পথ খোলা নেই, হয়তো এটা নয়তো ওটা। পাঠক, কোনটা বেছে নিতেন আপনি? কাকে প্রাধান্য দিতেন, মাকে নাকি বোন, ভাগ্নে আর ভাগ্নিকে? দুনিয়ার কঠিনতম প্রশ্নের মধ্যে এটি কি একটি নয়? আপনি কি বুঝতে পারছেন কতটা আর্দ্রতা জমেছিল ইউসুফ আমাদের বুকে? আপনি কি অনুভব করতে পারছেন পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষার একটি দিতে হয়েছিল ইউসুফ আমাদকে? এরকম অবস্থায় পড়লে আপনি কি করতেন? কাকে দিতেন ভালোবাসার অগ্রাধিকার? ইউসুফ আমাদ বলেছিল সে একা নয়, তার মতো অসংখ্য চর নিয়োগ দিয়েছে চীন। নিজের পরিবারের বিরুদ্ধেই লেলিয়ে দিয়েছে ওদের, বাধ্য করেছে, শাস্তি দিয়েছে, মানবতা জবাই করে গেছে চীনে। সিসি ক্যামেরা, অ্যাপ, আমাদের মতো স্পাই ছাড়াও
আরেক ধরনের স্পাই আছে চীনের, উইঘুরদের ওপর নজরদারি করার জন্য। বড় নির্দয়, বড় নিষ্ঠুর সেই গুপ্তচরের দল। ছবির মহিলা দুজন হাসছে, কিন্তু হালমুরাদ ইদ্রিসের মনে হলো ছবি সত্য কথা বলছে না, কোথাও ঘাপলা আছে, বিশাল ঘাপলা। মহিলাদের একজনকে সে চিনে, নামধাম ঠিকানা সব জানে, এমনকি বয়সও জানে, ৩৯ বছর, ভদ্রমহিলা ইদ্রিসের বোন। কিন্তু অন্য মহিলার ব্যাপারে তার কোনো ধারণা নেই। আবার ছবির দিকে তাকালো ইদ্রিস। হাসি ঝুলে আছে দুজনের মুখে। তার বোনের হাসি অবশ্য স্বতঃস্ফূর্ত নয়, একটু মনোযোগ দিয়ে দেখলেই বোঝা যায় জোর করে হাসার চেষ্টা করছে সে। অন্য মহিলাটাকে, ওর সাথে কেন ছবি তুলেছে ছোট বোন? আবার ছবির দিকে তাকালো সে, চোখ গেল ছবির ক্যাপশনের দিকে। হাসির ইমোটিকন দিয়ে বোন লিখেছে, দেখো সবাই, আমার এখন একজন হান চাইনিজ মা রয়েছে। মুহূর্তে সব কিছু পরিষ্কার হয়ে গেল ইদ্রিসের কাছে। এই মহিলা একজন স্পাই। চীন সরকার তার পরিবারের লোকজনের ওপর নজরদারি করার জন্য এই নাটক সাজিয়েছে। উইঘুরদের ঘরে নজরদারি করার জন্য বাবা, চাচা, ভাই সাজিয়ে সরকারি লোক ঢোকানো হয়েছে। চীন সরকার নিজেরাই স্বীকার করেছে প্রায় 10 লক্ষ হান চাইনিজকে ঢোকানো হয়েছে উইঘুরদের ঘরে। 2 মাস পর পর হান চাইনিজ আত্মীয়রা বেড়াতে আসে, 5 থেকে 6 দিন থাকে। এটা হলো রুটিন ওয়ার্ক। এছাড়াও হুটহাট যে কোনো সময় হাজির হয় ওরা। নামাজের সময়গুলো ওদের বেশি পছন্দ, ওই সময়ই আসে বেশিরভাগ আত্মীয়। উইঘুরদের ডেকে নিয়ে যায় পার্টি মিটিংয়ে। যেতে না চাওয়া দূরে থাক, একটু ইতস্তত করলেই কোনো কথা নেই, সোজা কনসেন্ট্রেশন ক্যাম্পে। উইঘুরদের নারী নক্ষত্র পর্যন্ত জেনে নেয় ওরা। পরিবারের কোনো সদস্য নামাজ পড়ল কিনা, কোরআন পড়ল কিনা, বিদেশে কারোর সাথে যোগাযোগ করল কিনা, মদ খেতে বা শুকর খেতে আপত্তি জানালো কিনা, তার আয়ের উৎস কী, কোথায় কোথায় যায়, কার সাথে মেশে, সব দিকে নজর রাখে ওরা। বিয়ে শাদী, দাফন কাফন, নতুন শিশুর জন্ম ইত্যাদি সামাজিক অনুষ্ঠানগুলোতে ওদের উপস্থিতি একদম শতভাগ। তীক্ষ্ণ চোখের নজর রাখে কোথাও কোনো ইসলামী রীতিনীতি অনুসরণ করা হচ্ছে কিনা। নামাজ পড়া তো দূরের কথা, বাসায় জায়নামাজ পাওয়া গেলে, কোরআন বা হিজাব পাওয়া গেলে, বা কেউ ভুলে কথার মাঝে কোনো ইসলামী শব্দ, সালাম, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ইত্যাদি উচ্চারণ করলে আর রেহাই নেই। সঙ্গে সঙ্গে হান আত্মীয়রা খবর পাঠিয়ে দেয় পুলিশের কাছে। পুলিশ এসে ধরে নিয়ে যায় পুরো পরিবারের সবাইকে। অনেক সময় হয় কি, হান আত্মীয়রা একেবারে পাকাপাকিভাবে উইঘুরদের বাসায় চলে আসে থাকার জন্য। বিশেষ করে যে বাসায় কোনো পুরুষ মানুষ নেই, ক্যাম্পে বন্দি বা নিখোঁজ, সে বাসায় থাকতে ওদের বিশেষ আগ্রহ। আব্দুল জাহিদ ইউনুস ইস্তাম্বুলে পালিয়ে আসার আগে উরুমচিতে থাকতো। ইউনুস জানাচ্ছে, আমার বাবা মা এবং বড় ভাইকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে আমাদের বাড়ি পুরুষশূন্য হয়ে যায়। শুধু আমার ভাবি আর 5 বছরের পিচ্চি ভাই বাড়িতে ছিল। সে সময় হান পুরুষ আত্মীয় পাথরটারি নিয়ে চলে আসে আমাদের বাড়িতে সবসময় থাকার জন্য। চীনা সরকারের কাছ থেকে যা ইচ্ছে করার লাইসেন্স পেয়ে এই হান পুরুষ আত্মীয়রা একই বিছানায়, একই কম্বলের নিচে তাদের উইঘুর নারীদের সাথে শুয়ে থাকে। উইঘুর নারীদের বাধা দেওয়ার কিংবা প্রতিবাদ করার কোনো সুযোগ থাকে না। কিছু বললেই সোজা পাঠিয়ে দেওয়া হবে ক্যাম্পে। রেডিও ফ্রি এশিয়া গত জুলাইয়ে কথা বলেছিল হোতান এলাকার শহর এবং গ্রাম থেকে আসা 2 জন উইঘুর নেতার সঙ্গে। 2 উইঘুর নেতাই জানিয়েছেন তাদের বাড়িগুলোতে প্রায় প্রতি সপ্তাহে সরকার থেকে ঠিক করে দেওয়া হান আত্মীয়রা বেড়াতে আসে, চাইনিজ ভাষা শেখায়, সরকারের পলিসির ব্যাপক প্রশংসা করে। খালি হাতে আসা কেমন দেখায়, তাই উইঘুর আত্মীয়দের দেখতে আসার সময় হান আত্মীয়রা সাথে করে মদ আর শুকুরের মাংস নিয়ে আসে। এগুলো উইঘুর আত্মীয়রা খেলে তারা যে খুব খুশি হবে এটা জানাতেও ভোলে না। তখন আপনারা কি করেন? রেডিও ফ্রি এশিয়ার সাংবাদিকদের এই প্রশ্নে মুখ কালো হয়ে যায় 2 নেতারই। বুক খালি করা দীর্ঘশ্বাস ফেলে গ্রাম থেকে আসা নেতা বলেন, আমরা এখনও ততটা পাগল হয়ে যাইনি যে হান আত্মীয়দের বলবো আমরা মুসলিম, তাই তোমাদের আনা মদ আর শুকুরের মাংস খাবো না। এই সামগ্রিক বিকৃত আগ্রাসনকে খুবই মহৎ কর্তব্যবোধের মুখোশ পরিয়ে দিয়েছে চীন।
উইঘুরদের জীবন ব্যবস্থা খুবই নিম্নমানের। ওরা খুবই দরিদ্র, ঠিকঠাক খেতে পায় না। জীবনযাপনের পদ্ধতি এবং খাবার দাবার খুবই অস্বাস্থ্যকর। ভাষা সংস্কৃতিও তেমন সমৃদ্ধ না। আমরা তাই নিজেদের কাঁধে মহান এক দায়িত্ব স্বেচ্ছায় তুলে নিয়েছি। আমরা সরকারি লোক পাঠাচ্ছি ওদের বাড়িতে। ওরা উইঘুরদের সব সমস্যা কাছ থেকে দেখছে, সব সমস্যার সমাধান করছে, হাতে কলমে কাজ শেখাচ্ছে। দরিদ্র, অকর্মণ্য, অলস, নিচু জাতির উইঘুরদের আমরা তুলে নিয়ে আসব আমাদের কাতারে। সবাই মিলে এক মহান সভ্যতা গড়ে তুলব আমরা। কি পাঠক, কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে না কথাগুলো? জি, আপনি ঠিকই ধরেছেন। নাৎসিদের প্রেতাত্মা ফিরে এসেছে চীনে। প্রত্যেকটা হান চাইনিজদের ঘাড়ে চেপে বসেছে নাৎসিদের ভূত। আর্য রক্তের কল্পিত আভিজাত্যে নাৎসিরা যেমন তাণ্ডব চালিয়েছিল, পৃথিবীবাসীর উপর ঠিক একই কায়দায় খেলে যাচ্ছে হান চাইনিজরা। ইদ্রিসের বোন আর হান চাইনিজ মায়ের ওই ছবিতেই কমেন্ট করে তার বোনের এক বন্ধু, এই আমারও এমন একজন মা আছে, সাবধানে থাকিস। ইদ্রিসের দুই বোন জোর চেষ্টা চালাচ্ছে তুরস্কে ভাইদের কাছে চলে যাওয়ার, কিন্তু বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছে ওদের পাসপোর্ট অফিস থেকে। গত গ্রীষ্মে তার দুই বোনই তাকে উইচ্যাট থেকে ব্লক করে দেয়। কিছুদিন পরে একই কাজ করে তার খালাও। 1 বছরও বেশি হয়ে গেল পরিবারের কোনো সদস্য বা আত্মীয়র সাথে যোগাযোগ করতে পারে না ইদ্রিস। যাদের সাথে দিনে অন্তত একবার কথা বলতে না পারলে পেটের ভাত হজম হতো না, 1 বছর হয়ে গেল তাদের সাথে কোনো যোগাযোগ নেই। 365 দিন চলে গেল, একবারও ইদ্রিস শুনতে পায়নি ভাইয়া ডাক। 49 বছরের ইদ্রিসকে খালা আর আগের মতো ফোন করে উপদেশ দেন না, শরীরের যত্ন নিস, রাত জাগিস না। খালার উপদেশ আগে মানলেও এখন মানতে পারে না ইদ্রিস। খালা আর দুই বোনের চিন্তায় নির্ঘুম রাত কাটায়। ও কেমন আছে, কোথায় আছে খালামণি, নতুন মায়ের কাছে কেমন আছে আমার বোনেরা? ঠান্ডা মাথায় একবার পুরো বিষয়টি ভাবুন, চিন্তা করুন উইঘুরদের কেমন জীবন কাটাতে হচ্ছে। 30 লক্ষ উইঘুরদের পাঠানো হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পে। তার মানে হলো প্রতি 10 জন উইঘুরের মধ্যে একজন উইঘুর কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী। প্রায় প্রত্যেকটা পরিবার থেকে একজন, কোনো কোনো পরিবারের একাধিক সদস্য, আবার কোনো কোনো পরিবারের সবাইকেই ধরে নিয়ে যাওয়া হয়েছে। ক্যাম্পগুলোতে ঠান্ডা মাথায় চালানো হচ্ছে নারকীয় নির্যাতন। অনেক স্বজন নিখোঁজ, বেঁচে আছে না মরে গেছে তার কোনো খোঁজ নেই। বিদেশে থাকা কোনো স্বজনের সঙ্গে কথা বলার চেষ্টা করা মানে মৃত্যুর চাইতে ভয়ঙ্কর বিপদ ডেকে আনা। সবসময় সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করে, এই বুঝি আমাকে ধরে নিয়ে গেল। পাঠক, এর যে কোনো একটি যদি আপনার বা আপনার স্বজনদের সাথে ঘটত, তাহলে কি তা আপনাকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট হতো না? আপনি কি সহ্য করতে পারতেন এই শোকের ভার? কষ্টের চলচ্চিত্র এখানেই সমাপ্ত নয়। পৃথিবীর সবচেয়ে একান্ত আপন, নিবিড়, নির্জন ভালোবাসার স্থানটাও বেহাত হয়ে গেছে উইঘুরদের। সে ঘরেও হানা দিয়েছে শকুনেরা। এত শত নির্যাতন, নিপীড়নের পর উইঘুররা তাদের নিজেদের বাড়িতে এসে স্বজনদের জন্য কান্নাকাটি করবে, সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, সেই অধিকারটুকু হারিয়ে ফেলেছে। বেগানা পুরুষ বসে আছে ঘরে, একসাথে বসে মদ শুকর খেতে হচ্ছে, একই বিছানায় একই কম্বলের নিচে ঘুমোতে হচ্ছে। মা বলে ডাকতে হচ্ছে এমন মহিলাদের যারা তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানোর ছুতো খুঁজছে সবসময়। আধুনিক পৃথিবীর সবচাইতে নির্মম ট্র্যাজেডি কি এটাই নয়? এতটা চোখের জল আর কি ঝরেছিল অন্য কোনো জাতির চোখে? কমিউনিস্ট, নাস্তিক হান চাইনিজরা সীমাহীন পৈশাসিকতার যে ইতিহাস লিখল উইঘুরদের রক্ত আর অশ্রু দিয়ে, তা কি ছড়িয়ে যায়নি অতীতের অধিকাংশ পৈশাসিকতার রেকর্ডকে? সরকারের হয়ে গুপ্তচর বৃত্তি করছেন, খারাপ লাগে না আপনার এখন? মেপে মেপে স্পষ্টভাবে কিন্তু কোমল গলায় প্রশ্ন করল স্টিভ। পুরোটা সময় কিছুক্ষণ পরপর নাক টেনে টেনে কথা বলছিল আমাদ। চোখ দুটো দেখলে যে কেউ বলে দিতে পারত বৃষ্টি এলো বলে 2 চোখে। স্টিভের প্রশ্ন শুনে আর বাদ মানল না বৃষ্টি। টপ টপ করে গড়িয়ে পড়ল বেশ কয়েকটা ফোঁটা। সোয়েটারের আস্তিনে চোখ মুছল আমাদ। হ্যাঁ, অবশ্যই। ভীষণ এক অপরাধবোধ সারাক্ষণ তাড়িয়ে বেড়ায় আমাকে। মনে হয় লক্ষ লক্ষ ধারালো সূচ
ক্ষতবিক্ষত করে দিচ্ছে আমার হৃৎপিণ্ডকে। কিন্তু কিন্তু আমি যে এই দুঃখ ভরা পথটাই বেছে নিয়েছিলাম। সরকারের হয়ে কাজ করতে গিয়ে নিজের জাতি, নিজের ধর্মের সাথে বেইমানি করলাম, আর ওরা এর প্রতিদান দিল আমার মা, আমার বোন আর দুলাভাই, তার ভাই ও তার বাবা মাকে ক্যাম্পে পাঠিয়ে, তিলে তিলে নরক যন্ত্রণা দিয়ে টুকরো টুকরো মৃত্যুর দিকে ঠেলে দিয়ে। আমার কারণে, শুধু আমার কারণেই ওদের আজ এই পরিণতি। আমি নিজের মাকে, নিজের বোনকে ওদের হাতে তুলে দিয়েছি। এতটা পিচাস আমি। এ পাপের প্রায়শ্চিত্ত, অনুশোচনা কি এই এক জীবনে করা সম্ভব? বুক ভাঙা দীর্ঘশ্বাসে থমকে গেল ঘরের হাওয়া। আপনি মিডিয়ার সাথে কথা বলতে রাজি কেন হলেন? এখন চাইনিজরা কি আপনাকে ছেড়ে দেবে? দেখুন, চাইনিজরা যা করে চলেছে তাতে আমার পক্ষে আর চুপ করে থাকা সম্ভব না। আমাদের কোনো স্বাধীনতা নেই, উইঘুরদের পছন্দ মতো জীবন বেছে নেওয়ার কোনো অধিকার নেই, ঠান্ডা গলায় বলে চলল আমাত। বছরের পর বছর আমরা সরকারের হাতে চরমভাবে নির্যাতিত হয়েছি। চীনা সরকার আমাদের একেবারে শেষ করে দিয়েছে। উইঘুরদের কফিনে শেষ পেরেক ঠোকা হয়ে গেছে। ওরা জোর গলায় অস্বীকার করে সব কিছু। উইঘুরদের উপর কোনো অত্যাচার হয়নি, কনসেন্ট্রেশন ক্যাম্প বলে কোনো কিছুর অস্তিত্ব নেই, মহিলাদের ধর্ষণ করা, বাচ্চাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলার কোনো প্রমাণ নেই। 2 সেকেন্ড বিরতি নিল আমাত। তারপর হিমশীতল কিন্তু কঠিন গলায় বলল, আমিই তো এই সব কিছুর প্রমাণ। এই জীবনে আমার আর কিছু হারানোর নেই। এর মধ্যে সব হারিয়ে ফেলেছি আমি। প্রত্যেকটা উইঘুরদের গ্রাম আমার নিজের গ্রাম, প্রত্যেকটা উইঘুর আমার আপনজন। তাদের এই দুর্দিনে আমি কিভাবে মুখ বুজে থাকব? চীনা সরকার হয়তো আমাকে মেরে ফেলবে আপনার সঙ্গে কথা বলার জন্য। ফেলুক, কোনো সমস্যা নেই। অনেক দিন তো বাঁচলাম। আমার জীবনের বিনিময়ে যদি মানুষের মতো বেঁচে থাকার সুযোগ পায় উইঘুররা, তাহলে কোনো অভিযোগ নেই। হাসি মুখে মরতে রাজি আছি আমি। আমাদের মুখের দিকে তাকালো স্টিভ। দুচোয়াল শক্ত হয়ে ফুলে আছে আমাদের। চোখ দুটো থেকে কোমল দুঃখী ভাব উধাও। জ্বলে উঠেছে চোখ জোড়া। দাউ দাউ করে জ্বলছে আগুন প্রতিশোধের। ঘোষণাটা এলো চীনা কমিউনিস্ট পার্টির বস প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছ থেকে। প্রেসিডেন্ট শি জিনপিং সংকল্পের মতো করে বলল, আমরা চীনে কোনো দরিদ্র মানুষ দেখতে চাই না। 2020 সালের শেষ নাগাদ দারিদ্র্যকে আমরা জাদুঘরে পাঠাবো। বসের সুরে সুর মিলিয়ে চীনা কমিউনিস্ট পার্টির পূর্ব তুর্কিস্তান প্রদেশের সেক্রেটারি চেন চুয়াঙ্গোয়া বলল, দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ একটা সময় পার করছি আমরা। ধাপে ধাপে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাচ্ছি আমরা। চীন সরকার টার্গেট করল উইঘুর আর কাজাখ মুসলিমদের, পূর্ব তুর্কিস্তানে যাদের বাস। সরকারের ভাষায় এই 20-22 মিলিয়ন মুসলিম জনগোষ্ঠী রাষ্ট্রের জন্য বোঝা। পশুপালন, চাষাবাদ ইত্যাদি কাজ যেসব ওরা করে সেগুলো আসলে কোনো কাজই না। কাজেই এদেরকে ট্রেনিং দিয়ে কাজে লাগাতে হবে। ঠিক কতজন মুসলিমকে চীন সরকার কাজ দেবে সেটা এখনও ঠিক করতে পারেনি ওরা। এক এক সময় এক এক কথা বলে। 2018 সালে পরিকল্পনা করেছিল 1 লক্ষ উইঘুর আর কাজাক মুসলিমদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ দেবে। কিছুদিন আগে আবার জানালো 2023 সাল নাগাদ 10 লাখ সংখ্যালঘু মুসলিমদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দিতে চায় ওরা। সরকারি কর্মকর্তারা পূর্ব তুর্কিস্তানের গ্রামে গ্রামে ঘোষণা দিল, তোমরা অবশ্যই, অতি অবশ্যই ফ্যাক্টরিতে চাকরি করতে হবে। প্রত্যেক পরিবারের জন্য কোটা ঠিক করে দেয়া হলো। সেই পরিবার থেকে কমপক্ষে এতজন লোক দিতে হবে ফ্যাক্টরিতে। কোটা পূরণ না করতে পারলেই শাস্তি। গায়ে বাতাস লাগিয়ে ঘুরবা, গদাই লস্করি চালে চলবা, অলস থেকে থেকে শুধু সন্ত্রাসবাদ আর জাতিগত দাঙ্গার ফন্দি আটবা, তা আর হবে না বাবু। ফ্যাক্টরিতে কাজ করতেই হবে, কোনো মাফ নাই। কোনো মতেই গরিব থাকা যাবে না, ধনী হতেই হবে। হই হই রব পড়ে গেল চারদিকে। যন্ত্রের গতিতে শুরু হয়ে গেল কর্মতৎপরতা। খাটতেও পারে চীনারা। রাতারাতি পূর্ব তুর্কিস্তানের জায়গায় জায়গায় গজিয়ে উঠল
ফ্যাক্টরি। সরকার বলল, এবার কপাল খুলে গেছে উইঘুরদের, ধনী না হয়ে তাদের আর কোনো উপায় নেই। অনলাইনে ভিডিও ছড়িয়ে পড়ল, উইঘুর কাজাক গার্মেন্টস কর্মীরা সকালবেলা কমলা রঙের ইউনিফর্ম পরে আর্মিদের মতো সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, গলা ফাটিয়ে একযোগে স্লোগান দেয় কমিউনিস্ট সরকারের প্রশংসায়। কেঁপে ওঠে আকাশ বাতাস। সমৃদ্ধ ভবিষ্যতের কলরব তুলে হাসি মুখে তারা বসে যায় সেলাই মেশিনের সামনে। আহ, চারদিকে শুধু সুখ আর সমৃদ্ধি, হাসি আর আনন্দ। গার্মেন্টস কর্তৃপক্ষের উপস্থিতিতে সাক্ষাৎকার নেওয়া হলো উইঘুর তরুণী গুজালনুর মামাতজানের। খুশিতে ডগমগ করছে সে। উচ্ছ্বসিত গলায় জানালো, মাসে প্রায় $200 আয় করি আমি ফ্যাক্টরিতে কাজ করে। এখানেই 2-3 বছর কাজ করব, তারপর কাপড়ের একটা দোকান দিয়ে ফেলবো আমি আমার নিজের। শেষ করলো সাক্ষাৎকার। কিন্তু বাস্তবতা কি আসলেই এরকম? রিএডুকেশন ক্যাম্পের পাঠ চুকিয়ে ফ্যাক্টরিতে এসে উইঘুর কাজাকরা কি আসলেই অতঃপর সুখে শান্তিতে বসবাস করিতে থাকে? আসলেই কি ওদের ভাগ্যে শিকে ছিঁড়েছে, নাকি মুদ্রার অপর পিঠে লুকিয়ে আছে কুৎসিত কলাকার কিছু? আপনি যদি বেকার কোনো জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান বা তাদের জীবনযাত্রার মানোন্নয়ন করতে চান, তাহলে তাদের সবচেয়ে কর্মক্ষম মানুষদেরই তো চাকরি দিবেন, তাই না? হাফ প্যান্ট পরা শিশু বা দাঁত পড়ে যাওয়া কোনো বুড়োকে কি চাকরি দিবেন, যদি তাদের পরিবারেই তাগড়া জোয়ান লোক থাকে? হ্যাঁ, যদি আপনি পাগল হন তাহলে এমন করতে পারেন, অথবা মনে যদি অন্য কিছু থাকে, যদি আপনি চাকরির মূল্য ঝুলিয়ে অন্য কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান তাহলে এমন করতে পারেন। চীন সরকার পাগল নয়, কিন্তু তারপরও তারা ঠিক এই কাজটাই করছে। কারিগরি প্রশিক্ষণ আর চাকরি দেওয়ার কথা বলে ধরে এনেছে প্রতিষ্ঠিত উইঘুর ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, কর্পোরেট চাকরিজীবী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, ধনী কৃষক, দক্ষ পেশাজীবীদের। তারপর লাগিয়ে দিয়েছে গার্মেন্টস ফ্যাক্টরির কাজে। এত এত দক্ষ মানুষদের দিয়ে তুলো সংগ্রহ করাচ্ছে, কার্পেট ও মোজা বানানোর কাজে লাগাচ্ছে, কাউকে কাউকে দিয়েছে ক্লিনারের কাজও। অবসরপ্রাপ্ত বৃদ্ধ লোকদেরও ছাড় দেয়নি সরকার, ধরে নিয়ে গেছে ভোকেশনাল ট্রেনিং দিতে। 74 বছরের বৃদ্ধকে পর্যন্ত ফ্যাক্টরির কাজে লাগানো হয়েছে। চাকরি দেবার নামে পরিবার থেকে বিচ্ছিন্ন করে যাদের প্রশিক্ষণ নিতে পাঠানো হয়েছে তাদের অর্ধেকেরই বয়স 40-এর উপরে। পায়ের নিচে শক্ত ভিত গড়ে নিয়েছে ইতিমধ্যে অনেকেই। জীবনের শেকড় পৌঁছেছে মাটির গভীরে। নতুন করে আর কোনো পরিচর্যার দরকার নেই যারা এখনও মাটিতে শেকড় নামাতে পারেনি, সেই তরুণ যুবকদের বাদ দিয়ে প্রতিষ্ঠিত উইঘুরদের কেন ফ্যাক্টরির শ্রমিকদের কাজে দেয়া হচ্ছে? এটাই কি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া? অলস অকর্মণ্য জনগোষ্ঠীকে দক্ষ জনবলে পরিণত করা? যদি উইঘুরদের জীবনযাত্রার মানোন্নয়ন করবার সদিচ্ছা সরকারের থাকত, তাহলে প্রতিষ্ঠিত উইঘুর ব্যবসায়ীদের পাসপোর্ট বাজেয়াপ্ত করে কেন দেশে ফেরত নিয়ে এলো চীনা সরকার? যেসব উইঘুর বিদেশের রেস্টুরেন্ট বা অন্যান্য ব্যবসা নিয়ে একেবারে জাঁকিয়ে বসেছিল, তাদের কেন ফেরত নিয়ে যাওয়া হলো পূর্ব তুর্কিস্তানে? কেন চায়না প্রপারের কর্মবাজার থেকে বিতাড়িত করা হলো দক্ষ কর্মঠ উইঘুর কাজাকদের? তাদের ঠেলে দেওয়া হলো অনুন্নত পূর্ব তুর্কিস্তানেই। এত সব কেনর উত্তর বুঝতে বিশাল পণ্ডিত হতে হয় না। কর্মসংস্থান, জীবনযাত্রার মানোন্নয়ন ইত্যাদি ফাঁপা বুলি আউড়ে চীন সরকার খেলে যাচ্ছে অন্য এক পৈশাচিক খেলা। চীন সরকার একে জব ফেয়ার বা কর্মমেলা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। বলতে চাইছে উইঘুররা স্বেচ্ছায় নিজেদের ভাগ্য পরিবর্তনের আশায় ফ্যাক্টরিতে কাজ করতে আসছে, কিন্তু আসলে কনসেন্ট্রেশন ক্যাম্পের সাথে এসব ট্রেনিং সেন্টার আর ফ্যাক্টরি চাকরির মধ্যে মৌলিক কোনো পার্থক্য। এগুলোও এক ধরনের কনসেন্ট্রেশন ক্যাম্প, কেবল আকারে একটু ছোট আর কম সময় থাকতে হয়, এই যা। সবগুলোর উদ্দেশ্য একটাই, যেভাবে পারা যায় উইঘুরদেরকে সেকুলার বানানো, তাদেরকে ইসলাম ভুলিয়ে দেওয়া, তাদের সংস্কৃতি এবং ভাষা ভুলিয়ে দেওয়া, ব্রেইন ওয়াশ করে কমিউনিস্ট পার্টির অনুগত ও নিষ্ঠাবান এক ভৃত্যে পরিণত করা, আর বোনাস হিসেবে বন্দীদের বেগার খাটিয়ে কারি কারি টাকা কামানো। কাঁটাতার, উঁচু প্রাচীর, সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা ছিল কনসেন্ট্রেশন ক্যাম্পে, ফ্যাক্টরিগুলোতেও একই অবস্থা।
একই রকম নিরাপত্তার প্রোটোকল অনুসরণ করে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে ওগুলো। কোথাও কোথাও কনসেন্ট্রেশন ক্যাম্পের গা ঘেঁষেই তৈরি হয়েছে ফ্যাক্টরি, আবার কোথাও ক্যাম্পের ভেতরেই। বন্দীদের ক্যাম্প থেকে বের করেই চালান দেওয়া হয় ফ্যাক্টরিতে। জায়গা বদলায়, নাম বদলায়, কিন্তু বন্দীদের ভাগ্য বদলায় না। ক্যাম্প পরিচালিত হয় সামরিক স্টাইলে। সকালে কর্মীদের ড্রিল করতে হয়, স্লোগান দিতে হয় কমিউনিস্ট পার্টির প্রশংসায়। কর্মীরা ফ্যাক্টরি ছেড়ে কোথাও যেতে পারে না। ফ্যাক্টরির ভেতরেও সব জায়গায় যাওয়ার অনুমতি নেই। কেবল বিশ্বস্ত কর্মীরাই ফ্যাক্টরি ছেড়ে নিজের বাড়িতে ঘুরে যেতে পারে। তবে এর জন্য দরকার পড়ে বেশ কয়েকজন কর্মকর্তার লিখিত অনুমতির। কর্মীরা কমিউনিস্ট পার্টির প্রতি কতটা অনুগত সেটার উপর ভিত্তি করে র্যাঙ্ক তৈরি করা হয়। বিশ্বস্ত কর্মীদের ছাড় দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে। অপেক্ষাকৃত কম বিশ্বস্তদের জন্য সন্ধ্যায় থাকে বিশেষ পাঠদানের ব্যবস্থা। চীন সরকার জোর গলায় বলেছিল, ফ্যাক্টরিতে কাজ দিয়ে আমরা উইঘুরদের জীবনযাত্রার মান বাড়িয়ে দেব। আসলেই কি তথাকথিত উন্নত জীবনের স্বাদ পেয়েছে উইঘুর ও কাজাক মুসলিমরা? সরকারের নিজস্ব রিপোর্টেই বলছে, উইঘুরদের এমনভাবে ফ্যাক্টরিতে পাঠানোর কারণে তাদের পরিবারগুলো দিন দিন দরিদ্র হয়ে পড়ছে। অনেক পরিবারে চলে গেছে দারিদ্র্য সীমার নিচে। চীন সরকার বলেছিল কর্মীদের মাসে মাসে $400 বেতন দেওয়া হবে। মাসে $400 মোটামুটি ভালো বেতন, কিন্তু ওই বলা পর্যন্তই। বাস্তবে সেটা হয়নি। পূর্ব তুর্কিস্তানের চলা শ্রম প্রকল্পের ব্যাপারে বিশেষজ্ঞ আদ্রিয়ান জেন্স বলেছেন, দক্ষিণ পূর্ব তুর্কিস্তানে 43টি ফ্যাক্টরির কর্মীদের তথ্য উপাত্ত আমি যাচাই বাছাই করেছি। 2/3 বেশি কর্মীর মজুরি $114। $114 মানে মোটামুটি 10,000 টাকা। এদের ভাগ্য তাও কিছুটা ভালো, অল্প হলেও কিছু টাকা তো পাচ্ছে। কিন্তু এমন হাজার হাজার কিংবা লাখ লাখ উইঘুর আর কাজাকদের বিনা পারিশ্রমিকে শক্তির শেষ বিন্দু পর্যন্ত খাটিয়ে নিয়েছে চীনা সরকার। এই অমানসিক পরিশ্রমে মারা গেছে অনেকেই, যাদের খোঁজ কেউ জানে না। 74 বছরের বৃদ্ধকে দিয়ে ওরা কাজ করে নিচ্ছে অবসর নেওয়া মানুষগুলোকে দিয়েও। সারা জীবন সংসারের ঘানি টেনে ক্লান্ত মানুষগুলো হয়তো ভেবেছিলেন অনেক তো হলো, এবারে কিছুটা নিশ্চিন্তে বিশ্রাম নেবেন। হয়তো ভেবেছিলেন নাতি নাতনি, বুড়ি, ছেলেমেয়েদের সাথে বাকি জীবনটা নির্বিঘ্নে আরামায়েশে আনন্দে পার করে দেবেন। কিন্তু এই মানুষগুলোকেও পরিবার পরিজন, আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন করে ধরে নিয়ে আসা হয়েছে ফ্যাক্টরিতে। আগে হয়তো ছিলেন কোনো অফিসের বড় কর্তা, হুকুম দিতেই অভ্যস্ত এমন, কিন্তু ফ্যাক্টরিতে এসে এই বৃদ্ধ বয়সে সীমাহীন দুর্ব্যবহারের সম্মুখীন হচ্ছেন হাঁটুর বয়সী লোকদের কাছ থেকে। কারো হয়তো ভঙ্গুর শরীর, ছেলে মেয়েদের সেবা শুশ্রূষা দরকার, অথচ এমন বৃদ্ধকেও খাটতে হচ্ছে দিন রাত এক করে সাধারণ শ্রমিকের কাজে। মাঠ থেকে তুলো সংগ্রহ করতে হচ্ছে, ইট বানাতে হচ্ছে, চেয়ে চেয়ে দেখতে হচ্ছে তার জাতির লোকদের মগজধলাই করছে হান চীনারা। তার ভাষাকে, তার ধর্মকে, তার আত্মপরিচয়কে চরম তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। এক জীবনে কতটা আর কষ্ট পাবেন এই হতভাগ্য মানুষগুলো। জোর করে উইঘুর কাজাক মুসলিমদের ঘাটিয়ে নেওয়া চীনের জন্য নতুন কিছু না। অনেক আগে থেকে উইঘুরদের বিনা মূল্যে শ্রম দিতে বাধ্য করে আসছে ওরা। উইঘুর যুবক তাহির হামু জানাচ্ছে, একদম প্রাইমারি স্কুল থাকা অবস্থাতেই সরকার তাকে বাধ্য করে বেগার খাটতে। তাহিরের মতো অসংখ্য উইঘুরকে এভাবে জীবনের শুরু থেকেই সরকারের জন্য শ্রম দিতে হয় পূর্ব তুর্কিস্তানে। তাহির অনেকদিন কনসেন্ট্রেশন ক্যাম্পেও ছিল। সেখানে অন্যান্য বন্দীদের সাথে তাকে ইট তৈরি, তুলোর মাঠে কাজ করতে হতো। একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হতো, তুমি এই পরিমাণ কাজ করবে। লক্ষ্য পূরণে ব্যর্থ হলে দিন শেষে নেমে আসতো কঠোর নির্যাতন। সিপিআইসি, সিটিজেন পাওয়ার ইনিশিয়েটিভস ফর চায়না, এই রিপোর্টে বলছে, পূর্ব তুর্কিস্তানে আনুমানিক 5 লাখ থেকে 8 লাখ বন্দী উইঘুরকে বাধ্য করা হচ্ছে বিনা পারিশ্রমিকে বা নামে মাত্র পারিশ্রমিকে শ্রম দিতে।
কটন ইন্ডাস্ট্রি চলছে পুরোই উইঘুর বন্দীদের রক্তে, ঘাম আর অশ্রু মেশানো শ্রমের উপর নির্ভর করে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের মোট তুলাজাত পণ্যের শতকরা 22% সাপ্লাই দেয় চীন একাই, আর চীনের কটন ইন্ডাস্ট্রির কেন্দ্রবিন্দু হচ্ছে পূর্ব তুর্কিস্তান। চীনের শতকরা 84% কটন পণ্য আসে পূর্ব তুর্কিস্তান থেকে। সাপ্লাই চেনের সাথে জড়িত প্রত্যেক হান চীনা লাভবান হচ্ছে উইঘুরদের এই শ্রমদাসত্বে, লাভবান হচ্ছে কমিউনিস্ট সরকার, লাভবান হচ্ছে চীনের সুবিশাল হান জনগোষ্ঠী। CPIC বলছে চীনের অর্থনীতির সাথে শ্রম দাসত্ব এমন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে এটাকে আলাদা করাই এখন কঠিন ব্যাপার। কোনটা যে আসলে উইঘুরদের শ্রমদাসত্বের ফসল আর কোনটা যে স্বাভাবিক লাভ সেটা বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। 2020 সালের 23 জুলাই বিশ্বের বিভিন্ন দেশের 180টির মতো উইঘুর অধিকার গ্রুপ, শ্রমিক ইউনিয়ন, সিভিল সোসাইটি গ্রুপ প্রেস রিলিজ দিয়ে বলেছে চীন উইঘুরদের শ্রমদাসত্বে বাধ্য করছে। কার্যত বিশ্বের পুরো পোশাক শিল্পে দূষিত হয়ে গেছে উইঘুর কাজাকদের শ্রমদাসত্বের মাধ্যমে। পুরো পোশাক শিল্পই এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে। অ্যাপল, এডিডাস, অ্যামাজন, ক্যালভিন ক্লেইন, পুমা, জ্যাক অ্যান্ড জোন্স, BMW, গ্যাপ, নাইকি, স্যামসাং, সনি, হুয়াওয়ে এবং ফক্স ওয়াগেনের মতো বিশ্ববিখ্যাত অসংখ্য কোম্পানি লাভবান হচ্ছে উইঘুর শ্রমদাসদের দ্বারা। করোনা মহামারীর সময়ে উইঘুর শ্রমদাসদের দ্বারা PPE, মাস্ক ইত্যাদি বানিয়েও চীন সেগুলো রপ্তানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার বেশ কিছু দেশে। বরাবরের মতোই চীন সরকার অস্বীকার করেছে উইঘুরদের শ্রমদাসত্বে বাধ্য করার বিষয়টা। সরকার বলছে, আমরা উইঘুরদের দাস বানাইনি, বরং চাকরি দিয়েছি, ওদের জীবনযাত্রার মান উন্নত করতে চেয়েছি। তাহলে ফ্যাক্টরিগুলোতে এত কড়াকড়ি কেন? মানুষ তো দূরে থাক, কাকপক্ষীকেও স্বাধীনভাবে ঘুরে বেড়াতে দেয়া হয় না কেন ফ্যাক্টরির ভিতরে? কি লুকোতে চায় ওরা সবার কাছ থেকে? সাংবাদিকদের স্বাধীনভাবে তদন্ত করার সুযোগ কেন দেওয়া হয় না? কোনো কর্মীর সাথে সরকারি কর্মকর্তার অনুপস্থিতিতে কথা বলার সুযোগ দেয়া হয় না কেন? কেন সবসময় আঠার মতো চর লেগে থাকে পেছনে? সাংবাদিকদের যেদিন ফ্যাক্টরি পরিদর্শন করার কথা, কেন সেদিন ছুটি দেওয়া হবে সব কর্মীদের? এত লুকোচুরি কেন? পরিস্থিতি যদি স্বাভাবিকই হয় তাহলে চীন সরকার কেন বিদেশি পরিদর্শকদের দেখিয়ে দেখিয়ে নামাজ পড়ার জন্য উইঘুর কর্মীদের টাকা দিচ্ছে? বিদেশি পরিদর্শক কি কি প্রশ্ন করতে পারে সেটার সম্ভাব্য তালিকা তৈরি করে 50টিরও বেশি প্রশ্নের উত্তর কেন মুখস্থ করানো হচ্ছে উইঘুরদের? সিটিজেন পাওয়ার ইনিশিয়েটিভস ফর চায়না তাদের অনুসন্ধানী প্রতিবেদনে সুস্পষ্টভাবে উল্লেখ করেছে, আমাদের প্রাপ্ত তথ্য উপাত্ত এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটা ধরে নিতেই হবে চীন থেকে যে কটন প্রোডাক্টটি আসুক না কেন সেটাই উইঘুর কাজাক শ্রমদাসদের হাতের তৈরি। চীনের কিছু কিছু ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট কেনা বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি দেশ। হেতিয়ান টাইডা থেকে পোশাক কিনত আমেরিকা, এখন বাদ দিয়েছে কারণ হেতিয়ান টাইডার বিরুদ্ধে অভিযোগ উঠেছে উইঘুরদের শ্রমদাসত্বে বাধ্য করার। জাপানের একটি পোশাক কোম্পানি ইউনিক্লো বলছে তারাও পূর্ব তুর্কিস্তানের যে চাইনিজ ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট কিনত সেটার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। কিন্তু এগুলো খুবই টুকরো টুকরো ঘটনা। রাশিয়া, ইউরোপ বা আমেরিকার সব বাজারই চীনের গার্মেন্টস পণ্যে সয়লাভ। যতটা নিশ্চয়তার পরিচয় চীন দিয়েছে, এই আধুনিক পৃথিবীতে চীন যত গভীরভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে, সেখানে এরকম দু একটা কোম্পানিকে বর্জন করে প্রতিবাদ করা মানে উপহাস করা মানবতার সাথে, উইঘুরদের সাথে। সরকার ঢাকঢোল পিটিয়ে বলেছিল তারা উইঘুরদের দারিদ্র্য দূর করতে চায়, কিন্তু দিন শেষে তারা যেটা দূর করেছে সেটা হলো ইসলাম উইঘুরদের আত্মপরিচয়। চীন সরকার চুষে ছিবড়ে খাচ্ছে উইঘুরদের। বেহিসেবি লাভ হচ্ছে দেখে মুখ বুজে আছে অন্যান্য কোম্পানিগুলো, কেউ কিচ্ছু বলছে না। টাকার কাছে হেরে গেছে মানবতা, দেখেও না দেখার ভান করে আছে
আন্তর্জাতিক শ্রম সংস্থা জেগে জেগে ঘুমোচ্ছে, চুপ করে আছে বিশ্ববিবেক, আমেরিকা আর বিশ্বের তাবৎ মোড়লরা। দুনিয়ার আনাচে কানাচে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এদের কত তোড়জোড়। পৃথিবীর কোনো একটা প্রান্তে একটা মশা মাছি মরলেও কেঁদে ওঠে নাকি ওদের মন, কিন্তু উইঘুরদের এই দাসত্ব দেখেও কিছু করছে না কেউ।